জ্বালানির দাম না বাড়ার আশ্বাসের পরও অপরিবর্তিত জ্বালানি পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় সরবরাহ, বলছেন পাম্প মালিকরা। চট্টগ্রামে বাড়ছে জ্বালানি তেল চোরাচালান চক্রের দৌরাত্ম্য, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে লোপাট তেল, নজরদারি বাড়ানোর পরামর্শ। তেল গ্যাসের মজুত না থাকার পরও নবায়নযোগ্য জ্বালানিতে পিছিয়ে বাংলাদেশ, সরকারের সদিচ্ছার অভাবে নেই বিনিয়োগ। টিকা ও নজরদারি ঘাটতিতে হামের প্রাদুর্ভাব, মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। অন্তর্বর্তী সরকারের সমালোচনায় স্বাস্থ্য অধিদপ্তর। ৩ সপ্তাহের মধ্যে ইরান ছাড়তে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। আবারও তেহরানের সাথে আলোচনার দাবি। অপরিবর্তিত রয়েছে জ্বালানি সংকট পরিস্থিতি। বিভিন্ন পাম্পে ঘুরে তেল নিচ্ছেন ক্রেতারা। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানির বাজারে অস্থিরতা চলছে। সংকট দেখা দেওয়ার শুরু থেকে রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পে সকাল 10টা থেকে 11টার পর থেকেই তেল সরবরাহ শুরু হতো। চলতি মাসে দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার এবং ভোর থেকে রাজধানীর পাম্পগুলোতে ঘুরে দেখা গেছে অনেক পাম্পে সকাল 7টা থেকে ভোক্তাদের জ্বালানি দিচ্ছে। স্টেশন কর্তৃপক্ষ বলছে গতকালকের তেল কিছুটা থাকায় সকাল থেকে তেল পাচ্ছেন গ্রাহকরা। এত সংকটের মধ্যে তেলের দাম না বাড়ানোই সরকারকে সাধুবাদ জানিয়েছে গ্রাহকরা। ক্রেতাদের চাহিদা মেটাতে এবং পাম্পের পরিস্থিতি স্বাভাবিক করতে অ্যাপের মাধ্যমে তেল সরবরাহের কথা ভাবছে সরকার। দর্শক, যেমনটি জানাছিলাম যে তেলের দাম অপরিবর্তিত থাকলেও কিন্তু জ্বালানি তেলের সংকট এখনও প্রকট রয়েছে। এ বিষয়ে নাটোর থেকে আমাদের সাথে যুক্ত হবেন এবং রাজধানী থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতে একটু নাটোরে যেতে সেখান থেকে আমাদের সাথে সহকর্মী পরিতোষ অধিকারী আছেন, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। পরিতোষ, নাটোরে কেমন দেখছেন এই যে জ্বালানি সংকটের পরিস্থিতি? যদিও এ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত আছে। গতকাল কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা প্রচার হয়েছে যে তেলের দাম কমেছে, আবার কেউ কেউ প্রচার করেছেন ফটোকার্ড দিয়ে যে তেলের দাম অপরিবর্তিত রয়েছে। এরপরেও কিন্তু গতকাল থেকে এখনো পর্যন্ত বিভিন্ন তেল পাম্পগুলোতে যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা একটু দেখাই যে আমি যে পাম্পে দাঁড়িয়ে আছি সেই পাম্পের কিন্তু একেবারে প্রায় 1 কিলোমিটার একটা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোক্তারা, মোটরসাইকেল আরোহীরা তারা কিন্তু তেল নিচ্ছেন। এর মধ্যে গতকাল একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। নাটোর শহরের একটি পাম্পে বোতলে তেল না দেয় এক কর্মচারীকে মারধর করেছে সন্ত্রাসীরা। সেইটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম পুলিশ কোনো অ্যাকশনে যায়নি। গতকাল আমি জানিয়েছিলাম যে এখনো পর্যন্ত কোনো পাম্পেই পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে এমন কোনো কর্তৃপক্ষ মোতায়েন করা নাই, যে কারণে কিন্তু পাম্প কর্মচারীরাও ভয় পাচ্ছেন বিভিন্ন সময়। এরকম করে কিন্তু এইভাবে তেল বিতরণ এরকম করে কিন্তু এইভাবে তেল বিতরণ চলছে। যদি সবগুলো পাম্প একই সঙ্গে তেল বিতরণ শুরু করতো, যারা এখানে তেল সংগ্রহ করছেন তারা জানা দেওয়া হতো, তাহলে সব পাম্প থেকে সমান ডিস্ট্রিবিউশন করলে এক জায়গায় এমন চাপ হতো না বা এত মানুষের মধ্যে প্যানিক ক্রিয়েট করতো না। এটা এক ধরনের বাইং প্যানিক যেটা ক্রিয়েট করেছে। মাঝে মাঝে এই যে আমার পেছনে আপনি শুনতে পাচ্ছেন কিন্তু হইচই হচ্ছে। একবার একটু সিরিয়াল এমন তেমন হলেই কিন্তু এরকম চিৎকার চেঁচামেচি করছেন এখানকার ক্রেতারা। আর যেটা তারা বলেছেন যে এই প্রত্যেকটি পাম্পেই যদি সকাল থেকে তেল দেওয়া হয় তাহলে এরকম করে লাইনে দাঁড়াতে হয় না। আর তীব্র রোদে তারা মেজাজ হারিয়ে ফেলছেন। তেল যতক্ষণ থাকবে, পাম্প মালিকরা কিন্তু জানাচ্ছেন, কর্মচারীরা জানাচ্ছেন, যতক্ষণ তাদের তেল আছে পাম্পে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু ডিস্ট্রিবিউশন করেই যাবেন। এদিকে কিন্তু ডিজেল ডিস্ট্রিবিউশনে কোনো সমস্যা হচ্ছে না। কৃষির জন্য ডিজেল এবং পরিবহনের জন্য ডিজেল পাওয়া যাচ্ছে। ইমাত্র এই পর্যন্ত ছিল নাটোরের সর্বশেষ খবর তেলের। পরিতোষ, ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী শুভকান আছেন, আমরা একটু শুভর সাথে যুক্ত হতে চাই। শুভ, যেমনটি আমরা নাটোর থেকে জানছিলাম রাজধানীর বাইরের চিত্র, রাজধানীতে সকাল থেকে আপনি বিভিন্ন পেট্রোল পাম্পে ছিলেন, আছেন এখনো, কেমন দেখছেন আজকের পরিস্থিতি? হিমাদ্রি, আসলে আমি আপনার প্রশ্ন শুনতে পারিনি, দুঃখিত। এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে মৎস্য ভবন, যে রমনা পেট্রোল পাম্প, সেই রমনা পেট্রোল পাম্পে রয়েছি। এখানেও ঠিক সকাল থেকে আপনার আসলে তেলের যে সরবরাহ, ভোক্তাদেরকে যে তেলের দেওয়া, সেটি কিন্তু আসলে আমরা দেখতে পেরেছি। এবং এখানে 500 টাকা করে তেল দেওয়া হচ্ছে বাইকে, এবং প্রাইভেট কারে আপনার যে 10 লিটার তেল সেটি
দেওয়া হচ্ছে এবং এখানেও বাইক এবং প্রাইভেট কারের দীর্ঘ সিরিয়াল রয়েছে, তবে গ্রাহকরা তেল পাচ্ছেন এবং আসলে তাদের যে বেশ কিছু পাম্পে তেল বন্ধ রয়েছে এমন অভিযোগ কেউ কেউ করছে এবং অনেকেই বলছেন যে আসলে দীর্ঘ সিরিয়াল 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকেও আসলে তেল পাচ্ছি, এটি তাদের কাছে অনেক পাওয়া। একই সাথে গতকালকে যে সরকারের তেলের দাম যে বৃদ্ধি, সেই বিষয়টা নিয়েও অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছে। অনেকেই এটিকে ইতিবাচকভাবে দেখছেন যে নতুন সরকার তেলের দাম না বাড়ানোতে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। একই সাথে অনেকেই বলছেন যে তেলের দাম বাড়লেও সংকটটা যাতে না থাকে সেই বিষয়টা জোর দেওয়া জরুরি মনে করছেন এবং পাম্পগুলোকে আসলে নজরদারিতে রাখার কথা অনেকে বলছেন, কারণ দীর্ঘ 2 ঘন্টা 2.5 ঘন্টা অনেকেই দেখেছি যে আসলে সকাল 6টা ভোর 3টা থেকে অনেকেই তেলের পাম্পে অপেক্ষা করে তেল পাচ্ছেন। সো সেক্ষেত্রে তেলের দাম যদি বৃদ্ধিও হয়, এই যে সিরিয়াল, এই সিরিয়াল থেকে অনেক গ্রাহকরাই মুক্তি পেতে চান। একই সাথে নতুন সরকারের যে তেলের দাম বৃদ্ধি হয়নি সে বিষয় নিয়েও বেশ ভালো সাড়া দিচ্ছেন গ্রাহকরা। সব কিছু মিলিয়ে হিমাদ্রি আসলে অন্যান্য দিন আসলে আমরা তেলের যে শুরু থেকেই যে মধ্যপ্রাচ্যের যে সংঘাত, সেই সংঘাতের শুরু থেকেই কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তেল সংকটটা আসলে দেখা গিয়েছে এবং রাজধানীতে অন্যান্য দিনে কিন্তু সকাল 10টা এবং 11টার পরে তেল বিক্রি শুরু হতো, তবে আজকে খুব ভোর থেকে আসলে তেল পাচ্ছেন গ্রাহকরা। হিমাদ্রি, রাজধানীর ফিলিং স্টেশন থেকে। যাক, কিছুটা হলো স্বস্তির খবর, গ্রাহকরা তেল পাচ্ছেন। শুভ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামে একের পর এক জ্বালানি তেলের অবৈধ মজুত জব্দ করা হলেও বন্ধ করা যাচ্ছে না চোরাচালান সিন্ডিকেটের দৌরাত্ম্য। তেল সংকটেও ফার্নেস অয়েল, ডিজেল, ক্রুড অয়েল অবৈধভাবে বিক্রি করছে চক্রটি। অভিযোগ আছে বিভিন্ন তেল বিপণনকারী প্রতিষ্ঠান ও প্রশাসনকে ম্যানেজ করে বহির্নোঙর ও কর্ণফুলী নদীকেন্দ্রিক গড়ে উঠেছে প্রভাবশালী এই চোরাচালান সিন্ডিকেট। চট্টগ্রাম থেকে মাসুদুল হকের বিশেষ রিপোর্ট। পতেঙ্গায় রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা ডিপোর চিত্র এটি। ডিপো থেকে জাহাজে তেল দেওয়ার পর জাহাজের পাইপ থেকে তেল চুরি করছে সিন্ডিকেটের সদস্য মান্নান ও হৃদয়। গভীর রাতে পদ্মা ডিপোতে নোঙর করা জাহাজ থেকে তেল নিচ্ছে সিন্ডিকেটের আরেক সদস্য জামাল সওদাগর। পরে চুরি করা তেল নৌকায় নিয়ে যাওয়া হয় গন্তব্যে। প্রায় 25 থেকে 30 জনের চোরাচালান সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলী নদীতে চোরাই তেলের ব্যবসা নিয়ন্ত্রণ করছে। এই তেল চুরিটা হয় হচ্ছে যে রাতের আধারে আপনার পদ্মা মেঘনা যমুনা ডিপো থেকেই হয়। পদ্মা মেঘনা যমুনার কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এগুলোর সাথে সংযুক্ত আছেন। জাহাজের মাস্টার ড্রাইভারকে কিছু টাকা প্রদান করে, তারপর হচ্ছে পদ্মা মেঘনা সিকিউরিটি ডিপার্টমেন্টে কিছু লোক আছে, তারা কিছু টাকা পায়। এইভাবে সবাই এটার সাথে সংযুক্ত। তথ্য বা অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান পদ্মা অয়েলের এই কর্মকর্তা। আমাদের কাছে যদি সুনির্দিষ্ট কোনো তথ্য আসে, অবশ্যই এটার বিরুদ্ধে আমি অ্যাকশানে যাব, এটার কোনো বিকল্প নাই। তবে যদি আপনাদের কাছে এরকম কোনো ফুটেজ থাকে আমাদেরকে দেন, ওই ট্রায়াল বেস যে আমাদের লোক কিনা, ওরা এটাকে বাইরের লোক কিনা। বাইরে থাকলে তো আমি কিছু বলতে পারবো না, তবে যদি আমাদের হয়, আই উইল গো ফর অ্যাকশন। অভিযোগ রয়েছে ডিপো সংশ্লিষ্টদের ম্যানেজ করে প্রতিদিন কোটি টাকার জ্বালানি তেল জাহাজ থেকে চুরি করে চোরাচালান সিন্ডিকেটের সদস্যরা। রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলো থেকে চুরি ঠেকাতে নজরদারি বাড়ানোর পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। দীর্ঘদিন ধরে একটা চক্র তেল চোরাচালান এবং তেলের ব্যবহারটা অন্যায্য ব্যবহারের যুক্ত আছে এবং এর সাথে অনেক উপরস্থ লেভেল, নিচের দিকের উপরের অনেক একটা বিশাল একটা চক্র জড়িত আছে। সরকারের সংস্থা যারা আছেন, তাদের একটু অ্যাটেন্টিভ হওয়া উচিত। চোরাচালান সিন্ডিকেটের নেতৃত্বে রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা থেকে বছরের পর বছর লোপাট হচ্ছে সরকারি জ্বালানি তেল। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বিশ্ব অর্থনীতির বড় দেশ চীনের মোট জ্বালানি প্রায় 40% আসে নবায়নযোগ্য খাত থেকে। সৌর, বায়ু ও জলসহ নানা পরিবেশ বান্ধব উৎস থেকে পাওয়া জ্বালানির এই রূপান্তর দেশটিকে বৈশ্বিক জ্বালানির রাজনীতি থেকে অনেকটাই নিরাপদে রেখেছে। কিন্তু বাংলাদেশে এ চিত্র একেবারেই ভিন্ন। নিজস্ব তেল বা পর্যাপ্ত গ্যাসের মজুত না থাকার পরও কেন বাংলাদেশ সম্ভাবনাময় নবায়নযোগ্য জ্বালানিতে নজর দিচ্ছে না, তা বিশ্লেষকদের কাছে
বিস্ময়। বিশ্বের কারখানা খ্যাত চীনের দৈনিক বিদ্যুতের যে চাহিদা তার প্রায় 60% যোগান আসে জীবাশ্ম জ্বালানি তেল, গ্যাস, কয়লা পুড়িয়ে। বৈশ্বিক জ্বালানি অস্থিরতা এড়াতে দেশটি এরই মধ্যে তার মোট বিদ্যুতের চাহিদার প্রায় 40% যোগান নিশ্চিত করেছে নবায়নযোগ্য খাত থেকে। বিকল্প উৎসের এ নির্ভরতা চীনকে জ্বালানির প্রশ্নে করেছে অনেকটাই নির্ভর। অপরদিকে জ্বালানিতে প্রায় 80% আমদানি নির্ভর দেশ হওয়ার পরও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে ভীষণ অনীহা বাংলাদেশের। বিশ্লেষকরা বলছেন, সূর্যের আলো, বাতাস কিংবা নদীমাতৃক বাংলাদেশের পানিকে ব্যবহার করে বিকল্প জ্বালানিতে স্বনির্ভর হওয়ায় কেন সরকারের অনীহা তা রহস্যজনক। সবচেয়ে বড় জিনিস যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎকে ও নবায়নযোগ্য এনার্জিকে ত্বরান্বিত করা। আমরা যদি ঠিক সময় আরম্ভ করতাম, নবায়নযোগ্য বিদ্যুৎ আমাদের হাতে এখন 3 থেকে 4,000 মেগাওয়াট, ইভেন 5,000 মেগাওয়াট হতে পারত, তাহলে আমাদের এখনকার যে এই ক্রাইসিসটা এতখানি আমাদের হিট করতাম। সবুজ জ্বালানি খাতের উদ্যোক্তারা বলছেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ যত বাড়ে জীবাশ্ম জ্বালানির নির্ভরতা তত কমে। এতে করে সুযোগ তৈরি হয় জ্বালানি স্বনির্ভরতারও। তবে তাতেই যেন সরকারের পক্ষ থেকে আছে ভীষণ অনীহা। পলিসি সাপোর্ট আসলে প্রপারলি বাংলাদেশে নেই। 5 কিলোওয়াট করতে যে খরচটা আমার আসবে, আমি খরচ করার পর দেখা যাচ্ছে যে আমি যে টাকায় 4.5 টাকা করে পল্লী বিদ্যুতে বিদ্যুৎ পাচ্ছি তার চেয়ে বেশি খরচ। আমি এটা কেন করতে যাব? কিন্তু আসলে কি 4.5 টাকা বিদ্যুতের দাম না, সেখানে অরিজিনালি লেভেলাইজ কস্ট হচ্ছে 12 টাকা। আমি সরকার ভর্তুকি দিচ্ছি, সরকার কার টাকা ভর্তুকি দিচ্ছে? জনগণের টাকা ভর্তুকি দিচ্ছে। উদ্যোক্তাদের অভিযোগ, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য জমি পেতে জটিলতা, চড়া কর কাঠামো সহ নানা আইনি বাধা দূর করতে সরকারের অনাগ্রহ আছে। সেই সঙ্গে জীবাশ্ম জ্বালানি আমদানির সঙ্গে যুক্তদের সিন্ডিকেটকেও নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে বড় বাধা বলে অভিযোগ করছেন উদ্যোক্তারা। এখানে যারা ভেস্টেড বা গ্রুপ আছে, যারা আপনার বেনিফিশিয়ারি আছে, তারা সহজে আপনাকে কিন্তু ওই জায়গাতে যেতে দেবে না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাত ও সড়কে দখল করে গড়ে ওঠা দোকান, রেস্তোরাঁ, ওয়ার্কশপের অবৈধ স্থাপন উচ্ছেদ চালাচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ বিষয়ে জানাতে আমাদের সাথে মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, এ ধরনের উচ্ছেদ কার্যক্রম আমরা প্রায় দেখে থাকি, কিন্তু উচ্ছেদ হয় আবার এক সপ্তাহ বা মাস না ঘুরতে সেগুলো আবারও দখল হয়ে যায়। এই কার্যক্রম কি দীর্ঘস্থায়ী কোনো সমাধান হবে, নাকি সেই একই লোক দেখানো বা আমরা যেটা অতীতে দেখেছি সেরকমই মনে হচ্ছে, বা কারোর সাথে কথা বলার সুযোগ আছে কিনা এই বিষয়টা নিয়ে ডিএমপির? এবারে আপনি জানেন যে প্রতিবারই কিন্তু বিভিন্ন সরকার যারা আসে তারা ফুটপাত উচ্ছেদ অভিযান চালায়, কিন্তু আমরা দেখি তারপর কিছুক্ষণ পরপরই আবারও সেই ফুটপাত দখল হয়ে যায়। পুরোপুরি দখলমুক্ত কিন্তু কখনো হয় না। এবার যদিও এই নতুন সরকার আসার পরে একদম জোরে সোরেই ফুটপাত উচ্ছেদ অভিযানের কথা বলেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফুটপাত ও সড়কের বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু দেখেছেন রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের অবৈধ স্থাপনায় তারা কিন্তু বিভিন্ন জায়গা দখল করে রেখেছে। আমরা কথা বলেছি, তারা বলছেন যে এবার তারা আগে থেকেই সতর্ক করেছে। প্রথমে তারা হাট পর্যায়ে যাবে না, তারা সতর্ক করবে। এরপরে যদি আসলে তারা ফুটপাত এবং যারা অবৈধ সড়ক আছে তারা যদি সেগুলো দখলমুক্ত না করে তাহলে তাদেরকে তারা কড়া বার্তা দিবেন। আমরা এই মুহূর্তে রয়েছি, একজন ডিএমপির ম্যাজিস্ট্রেট রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। একটু জানতে চাই আপনার কাছে যে আপনারা কি উচ্ছেদ অভিযান চালাচ্ছেন এবং আগে থেকে সতর্ক করছিলেন? আমাদের কাজ করতে দেন, আমরা তো অনেকবার বললাম আপনাদের, সবাইকে বিলিভ করছি, আপনি ছিলেন না? না, একটু আমরা লাইনে রয়েছি, যদি বলতেন যে আপনারা আগে থেকে সতর্ক করেছিলেন কিনা। শেষ করে তখন আবার আপনারা আপনার কাছে জানতে চাই যে আগে থেকে আপনাদের সাথে কথা বলেছি। আপনারা দেখছেন যে আমরা এই অভিযানটা আমাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে হচ্ছে। আমরা যারা এই রাস্তায় দোকানপাট বসিয়ে যানবাহনের প্রতিবন্ধকতা তৈরি করে, পাশাপাশি একটা দোকান আছে সেই দোকানটা আবার এক্সটেন্ড করে সামনের অংশটুকু জবরদখল করে নিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু বারবার তো দেখি যে ব্যবস্থা নেওয়ার পর আবার তারা ফুটপাত দখল করে ফেলে, এবার রাস্তা সড়ক দখল করে। এটা ফলো আপ অভিযান থাকবে। যদি কেউ আমাদের এই নির্দেশনা অমান্য করে, অবৈধভাবে রাস্তার উপরে যান চলাচলের রাস্তায় দোকান বসায়, অথবা তার দোকান একটা আছে তার সামনে যদি সে আবার এক্সটেনশন তৈরি করে মানুষের ভোগান্তির সৃষ্টি করে, যানবাহনের প্রতিবন্ধকতা তৈরি করে, সেই ক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে কঠোর অভিযানে আমরা আবারও এটা ফলো আপ অভিযান হবে। আজকে মূলত আপনারা মানে অ্যাওয়ারনেস তৈরি করছেন? আমরা এর আগেও গণবিজ্ঞপ্তি দিয়ে অ্যাওয়ারনেস তৈরি করেছি, তাদেরকে নোটিশ দিয়েছি। আজকে আমরা
খুব সফটলি অভিযানটা পরিচালনা করছি। যারা একদম মানে ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করে মানে আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার জন্য যারা মানসিকতা প্রদর্শন করছেন তাদেরকে আমাদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয় আইন অনুযায়ী তাদেরকে হয়তো জরিমানা অথবা তাদের মালামাল সিজ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু আমরা খুবই সফটলি, আমি তাদের সাথেও কথা বলেছি, যারা এখানে ব্যবসায়ী এলাকাবাসী সবার সাথে আমরা কথা বলেছি সকাল থেকেই, যে যেন ওনারা আমাদের কাজে সহযোগিতা করেন। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছিলেন আমরা কিন্তু কথা বলছিলাম ট্রাফিক বিভাগের ডিসির সঙ্গে। তিনি জানাচ্ছিলেন তারা আজকে আসলে বোঝাচ্ছেন, বিশেষ করে এর আগে কিন্তু 23 মার্চ ডিএফবি থেকে একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেই গণবিজ্ঞপ্তির এতে আজকে কিন্তু উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল এবং আজকে কিন্তু তারা বোঝাচ্ছেন। তো এখন পর্যন্ত ফার্মগেট এলাকা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির তৃতীয় বৈঠক হবে আজ। সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে সংসদ সদস্যদের আবাসন সংস্কার ও মেরামত, 24 ঘন্টা চিকিৎসা সেবা নিশ্চিত করা, ফ্ল্যাট সমূহে নিরাপত্তা জোরদার করা সহ অন্যান্য বিষয়। গত বৈঠকে আগামী 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা বরাদ্দ নিশ্চিত করা, সংসদের সুপেয় পানির সংকট নিরসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া আজ বিকেল 3:30টায় সংসদ অধিবেশন শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন। দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। শিশুরা বেশি আক্রান্ত হলেও এখন বয়স্কদের মাঝেও ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে এই রোগটি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মাসে দেশের বিভিন্ন জেলায় হামের লক্ষণ নিয়ে মৃত্যু হয়েছে 1/2-এরও বেশি। চিকিৎসা দিতে হিমশিম হাসপাতালগুলো। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে 4 শিশু। গুরুতর হওয়ায় 3 জনকে নেওয়া হয়েছে আইসোলেশনে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগের 10 জেলায় 80 শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে 1 বছরের নিচে আক্রান্ত শিশুর সংখ্যা 15। নতুন করে হামের প্রাদুর্ভাব দেখা দেয়ায় জনমনে তৈরি হয়েছে উদ্বেগ। তবে পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 5টা রোগী আপাতত আছে, আমরা শীঘ্রই তাদেরকে শিফট করে 4 তলায় আমাদের যে শিশু ওয়ার্ডের পাশে যে একটা আইসোলেশন ওয়ার্ড আমরা করতেছি, সেখানে আমরা শিফট করব। সিলেটেও সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়েই চলেছে। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছেন রোগটিতে। সদরে আসছি, আমরা সুস্থ চিকিৎসা পাচ্ছি, আমার বাচ্চা এখন ভালোর দিকে আছে। রোগটা অন্ততপক্ষে যেভাবে দূর হয় এই একটা চিন্তা ভাবনা সরকার করুক। শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশন সেন্টার খোলার 6 দিনের মধ্যে ভর্তি হয়েছে শিশুসহ 74 জন। 26 তারিখ থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী ভর্তি হয়েছিল 39 জন। আজকে রোগী ভর্তি আছেন 22 জন, বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। 22 জনের ভিতরে 3 জনের অবস্থা একটু আশঙ্কাজনক। পরিস্থিতি মোকাবেলায় সিলেটে বৃহৎ আঙ্গিকে টিকা কর্মসূচি শুরুর কথা জানান সিভিল সার্জন। পিএইচডির অনুযায়ী আমরা 9 মাস এবং 15 মাসে এটা টিকা দেই। আমাদের টিকাটা চলমান আছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বড় আঙ্গিকে হয়তো টিকাটা আমরা সেক্ষেত্রে হয়তো শুরু করব। নওগাঁর হাসপাতালগুলোতে গত 3 দিন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 41 জন। এর মধ্যে 1 জনের মৃত্যু হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়েছে জেলা জুড়ে। তবে ভয় না পেয়ে সচেতন হওয়ার আহ্বান চিকিৎসকদের। একই ইউনিটে সকল বাচ্চা ডায়রিয়া, কলেরা, হাম সব রোগের চিকিৎসা এক জায়গাতে হচ্ছে। জ্বর ছিল 3-4 দিন, আর এরপরে হামটা আবার আছে। হাম বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে, জনসঙ্গম স্থলকে এড়িয়ে চলা, আর কোনো শিশু আক্রান্ত হলে সে ডাক্তারের শরণাপন্ন হওয়া। হাম সংক্রামক ব্যাধি হওয়ায় জ্বর ও লালচে দানাযুক্ত লক্ষণ থাকলেই দ্রুত চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, এবার আমরা রাজধানী এবং রাজধানীর বাইরের হামের সংক্রমণের তথ্য জানার চেষ্টা করব। পাবনা থেকে আছেন আমাদের সহকর্মী পার্থ হাসান, রাজধানী থেকে যুক্ত হবেন তাহসিন আজিজ। আমরা একটু পাবনা থেকে শুরুতে ঘুরে আসতে চাই। পার্থ, আপনি দেখতেই পাচ্ছেন একটা হাসপাতালে আছেন খুব সম্ভবত। কেমন দেখছেন পাবনা জুড়ে আসলে হামের সংক্রমণের পরিস্থিতি, জানাবেন? ধন্যবাদ হিমাদ্রি। আমি এই মুহূর্তে রয়েছি পাবনা জেনারেল হসপিটালে। আপনি নিশ্চয়ই জেনেছেন যে এর মধ্যে কিন্তু পাবনাতে যে হামের প্রকোপ এটি কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আপনাদের গতকালকে সংবাদের মাধ্যমে আমরা জানিয়েছিলাম যে গতকালকে মোট রোগী ভর্তি ছিল 26 জন। আজকে কিন্তু আমরা দেখলাম যে সেটি কিন্তু সংখ্যা দাঁড়িয়েছে 31-এ, এবং এই রোগীর অধিকাংশই কিন্তু শিশু। এই মুহূর্তে 26 জন শিশু এবং 5 জন পূর্ণবয়স্ক রোগী কিন্তু পাবনা জেনারেল হসপিটালে ভর্তি রয়েছে। আমরা এই মুহূর্তে একটু জেনারেল হসপিটালের
যিনি আরএমও রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলবো আসলে বর্তমানে হসপিটালের চিকিৎসার কি পরিস্থিতি এবং তারা আসলে কতটুকু চিকিৎসা দিতে পারছেন বা কেমন রোগী সারা পাচ্ছেন সেটা একটু জানতে চাই। আসলে বর্তমান পরিস্থিতি কি এটি? ধন্যবাদ। আমাদের পাবনা জেনারেল হসপিটালে বর্তমানে হামের রোগী চিকিৎসা হচ্ছে 30 জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে 26 জন শিশু এবং বাকি রোগীরা প্রাপ্তবয়স্ক। হামের রোগীদের মধ্যে বেশি আমরা পাচ্ছি ব্রঙ্কো নিউমোনিয়া, যেটা নিউমোনিয়া নিয়ে রোগীরা বেশি আসছে এবং সবচেয়ে দুঃখজনক যেটা সেটা হচ্ছে যে আক্রান্ত হচ্ছে বেশিরভাগই 0 থেকে 9 মাস বয়সী বাচ্চারা। যে টিকা দেওয়া শুরু হয় যে 9 মাসের পরে, 9 মাস এবং 15 মাসে, সেই বাচ্চাদের তুলনায় 9 মাসের আগেই আক্রান্ত হওয়ার সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এবং যেহেতু ছোট বাচ্চাদের আপনি জানেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং তারা অল্পতেই একটু বেশি অসুস্থ হয়ে পড়ে, এই জন্যই তাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। তো আমাদের এখানে চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসার সরঞ্জামাদির কোনো ঘাটতি এখনও পর্যন্ত আমরা অনুভব করিনি। এখনো পর্যন্ত ভালোভাবে চিকিৎসা চলছে। ধন্যবাদ আপনাকে। এই মধ্যে যেমনটি শুনছিলেন যে এখান থেকে কিন্তু আপনার জেনারেল হসপিটালের চিকিৎসকরা কিন্তু তারা আপনার চেষ্টা করে যাচ্ছেন যে এই যে রোগী যারা রয়েছেন তাদেরকে সার্বিক সেবা দেওয়ার জন্য। এছাড়া আরেকটি বিষয় যে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটি ভুল ধারণা রয়েছে যে টিকা দিলে আসলে পরবর্তীতে আর এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু এই ধারণা কিন্তু পুরোটাই ভুল বলে তারা আমাদেরকে জানিয়েছেন। টিকার ক্ষেত্রে হয়তো কিছু জটিলতা কমার সম্ভাবনা রয়েছে, কমবে, কিন্তু কখনোই হবে না এমনটি কিন্তু নয়। এটি ছিল আসলে পাবনা থেকে আমার কাছে। অর্থাৎ দ্বিতীয়বার ডোজ দিলে হলেও সেটা হয়তো অতটা জটিল আকার ধারণ করবে না। নিশ্চয়ই পার্থ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু রাজধানীতে ফিরতে চাই। তাহসিনা জেসি আছেন। জেসি, আমরা জানছিলাম রাজধানীর বাইরের চিত্র, রাজধানীতে কি অবস্থা? আর টিকা দেওয়ার জন্য সরকার বলেছে যে বেশ কিছু টিকা আসবে এপ্রিলের প্রথম সপ্তাহে, সেই বিষয়ে কোনো আপডেট আছে কিনা? হিমাদ্রি, আপনি জানেন যে সারা দেশে আসলে হামের যে উদ্বেগজনক পরিস্থিতি, সবচেয়ে বেশি উদ্বেগজনক পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে রাজধানীর যে সংক্রামক ব্যাধি হাসপাতাল রয়েছে সেখানে। কারণ আমরা যে পরিসংখ্যান দেখছি গত কয়েকদিন ধরে, যে চলতি বছরে এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে প্রায় 23 জন শিশুর মৃত্যু হয়েছে। এটা আসলে সত্যি খুবই উদ্বেগজনক একটি বিষয়। আমরা গত কয়েকদিন ধরে এই হাসপাতালে আসছি এবং আমরা দেখছি যে এখানে হামের রোগীর প্রচণ্ড চাপ এবং অন্যান্য সময় এখানে হামে রোগীদের জন্য মাত্র 8টি শয্যা থাকে, সেখানে আসলে 80-90 জন রোগীর চাপ চলে এসেছে। ফলে তাদেরকে কিন্তু অন্যান্য রোগীর সাথেই ভাগযোগ করে এখানে রাখতে হচ্ছে। ফলে স্বাভাবিকতই এই হাসপাতালে একটা রোগীদের শয্যা সংকট দেখা দিয়েছে। আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে হাসপাতালে বারান্দা, মেঝে, করিডোর সবখানেই ছোট ছোট শিশুদের নিয়ে অভিভাবকরা আশ্রয় নিয়েছেন। আরেকটু জানিয়ে রাখি যে গতকাল পর্যন্ত এই হাসপাতালে প্রায় 90 জন হামে রোগী ভর্তি ছিলেন। আজকে এখনও আপডেট সংখ্যাটি তারা আমাদেরকে জানাতে পারেননি, হয়তো বেলা 12টার সময় তারা একটি ব্রিফিং করে তারা আমাদেরকে জানাবেন। এছাড়া আমাদেরকে জানিয়েছেন যে আইসিইউতে এখানে 7টি শয্যা রয়েছে এবং 7টি শয্যাতেই কিন্তু হামে রোগীরা ভর্তি রয়েছে। এছাড়া 23 জন শিশু এ পর্যন্ত মারা গিয়েছে। গতকাল এখন পর্যন্ত কোনো শিশু মারা যায়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আপনাদের রাখি যে ইতিমধ্যে আইডিসিআর এর কিছু কর্মকর্তা এসে হাসপাতাল পরিদর্শন করে গেছেন এবং আরও কিভাবে হামে রোগীদেরকে অন্যদের থেকে সুরক্ষিত রাখা যায়, আইসোলেটেড রাখা যায়, সে ব্যবস্থা তারা করছেন। পরবর্তীতে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারব। নিশ্চয়ই জেসি, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। চুক্তি হোক বা না হোক, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরান ত্যাগ করবে যুক্তরাষ্ট্র, এমনটাই জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি, তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এদিকে ইরানে হুমকি মোকাবেলায় উপসাগরীয় অঞ্চলে নতুন জোট গঠন করার কথা জানালেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। কখনো ইরানের সরকার পরিবর্তন, কখনো পারমাণবিক অস্ত্র সক্ষমতা ধ্বংস করা, আবার বলছেন ইরানের তেলেই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। ট্রাম্পের এমন উল্টাপাল্টা মন্তব্যের মধ্যেই দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ।
পুরাতন কথায় নতুন সুর তুলে ট্রাম্প বলছেন, ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতা থেকে বিরত রাখাই ছিল অভিযানের প্রধান লক্ষ্য। লক্ষ্য পূরণ হয়েছে জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরান এতটাই বিধ্বস্ত যে দেশটি পুনর্গঠনে সময় লাগবে 15 থেকে 20 বছর। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আলোচনার টেবিলে আসলে ভালো, না আসলেও দ্রুতই ইরানের সামরিক অভিযান থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। আমরা ইরানের উপর কঠিন আঘাত করেছি, তাদের সাথে আলোচনা হলে ভালো, না হলেও সমস্যা নেই। খুব শিগগিরই সামরিক অভিযান বন্ধ হচ্ছে। এদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে সরাসরি বার্তা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইরান। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, বার্তা আদান প্রদান হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক সমঝোতা প্রক্রিয়া চলছে না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের হুমকি ঠেকাতে গুরুত্বপূর্ণ দেশগুলো নিয়ে নতুন জোট করা হবে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেই নয়, ইরানের হুমকির বিরুদ্ধে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে নতুন জোটও গঠন করা হবে। পাক যুদ্ধের সাথে সাথে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে রণক্ষেত্রে। ইরানের ইস্পাহান প্রদেশের মুকাবারা ইস্পাত কারখানার পর এবার বোরোজেন শহরে সেপিয়াত ইস্পাত কমপ্লেক্সও হামলা চালিয়েছে তেল আবিব। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা ও তার স্বামীসহ হতাহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার লেবাননের দক্ষিণ নাবাচিয়েতের জেপচিত ও কাফরা শহরে এই হামলা চালানো হয়। অন্যদিকে ইরাক সহ মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে 23টি হামলা চালানোর দাবি করেছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেমিটেন্স ইন ইরাক। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ইরান যুদ্ধ বন্ধ ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে 5 দফা শান্তি প্রস্তাব দিয়েছে চীন ও পাকিস্তান। মঙ্গলবার বেজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বৈঠকে এই প্রস্তাবনা আনা হয়। যৌথ বিবৃতিতে অবিলম্বে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী সহ সকল আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। 5 দফা দাবি হিসেবে অবিলম্বে শত্রুতা অবসান, দ্রুত শান্তি আলোচনা শুরু, বেসামরিক লক্ষ্যবস্তুর নিরাপত্তা, নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতিসংঘ সনদের প্রাধান্য দেওয়ার কথা বলা হয়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।